মা কল দিছে। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ওয়ালাইকুম সালাম বাবা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো বাবা? এই তো মা, আমি ভালো আছি। তুমি কি খাওয়া দাওয়া করছো? হ বাবা, আমি খাইছি। তুমি খাওয়া দাওয়া করছো? হ মা, আমি তো ঠিকঠাক খাওয়ান দাওয়ান করি। শুনো, গরু গোর সারাতে যায় কিছুই খাই না, আর আমার তো কাজ কাম করার লাগে না কোনো, আমি বৈশা বৈশা খাই। বাবা রে, তোর জন্য আমার অনেক কষ্ট হয়। তুই কবে আসবি? সেই 5টা বছর হয়ে গেল, তোর চেহারাটা দেখতে পাচ্ছি না। মা তুমি একদম চিন্তা করো না, তোমার পোলা এই জায়গায় অনেক ভালো আছে, বুঝো না? বিদেশ আছি, অনেক বড় বড় বিল্ডিং, দেখলেই পরানটা বুঝা যায়। শোনো, আমি চলে আসুম নে, ওই হাতে কাজ আছে তো, বুঝছো? কাজ কাম শেষ করে মনে করো যে 6 মাসের মধ্যে কাজ কাম সব শেষ হয়ে যাবো। 6 মাসের মধ্যে আমি দেশে চলে আসবো। আচ্ছা বাবা, ঠিক আছে। মা, আপনার ছেলে কল দিয়েছে, আমাকে দিন, আমি কথা বলি। হ্যাঁ আচ্ছা, তুমি কথা বলো, আমি যাই। ঠিক আছে মা। হ্যালো, কেমন আছো তুমি? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা শোনো না, আমার না 20,000 টাকা লাগবে। আমার গোল্ডের একটা চেন খুবই পছন্দ হয়েছে, সেটা আমি কিনবো। 20,000 টাকা? হ্যাঁ, মাত্র 20,000 টাকা। তাছাড়া তুমি দেশের বাইরে থাকো, 20,000 টাকা কি তোমার কাছে কোনো টাকা হলো? আরে আরে শুনো, আরে তুমি আমার একমাত্র বউ, 20,000 টাকা চাইছো তো কি হয়েছে? আমি 20,000 টাকা পাঠাই দিব, এটা কোনো টাকা হইলো? হ্যাঁ, আরে তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার টাকা পাঠাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, এই তো আমার লক্ষ্মী সাবিটা। আচ্ছা রাখতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দোস্ত, দোস্ত শোন না, আমার 20,000 টাকা লাগবে, আমার 20,000 টাকা দিতে পারবি? হঠাৎ করে তোর 20,000 টাকা লাগবে মানে? 20,000 টাকা তুই কি করবি? ওই হইছে কি, বাড়ি থেকে বউ কল দিছিল, বুঝছস? ওই ওর নাকি এই একটা নেকলেস পছন্দ হয়েছে, এর লেগে আমার কইলো 20,000 টাকা পাঠাই দে না, তোরে আমি মাস শেষে দিয়ে দিবনি। ঠিক আছে ল, তুই যেদিন পারিস দিস, সমস্যা নেই। কিন্তু দোষান একটা কথা কই তোরে, শুন, তুই যে প্রত্যেক মাসে এতই টাকা পাঠাস, একটু খোঁজ খবর নিস তোর বউ কি করে টাকা দিয়ে। এই আমার বউরে নিয়ে উল্টাপাল্টা কথা কবি না, আমার বউ অনেক ভালো, আমি আমার বউরে খুব ভালো করে আমি চিনি। তোর কাছে টাকা নিয়ে বিদায় কি তুই উল্টাপাল্টা কথা কবি নাকি আমারে? আমি তোর অমন কিছু কইতাছি না, আমি জাস্ট কইতাছি তুই তো বহুত কষ্ট করছ, আমি তো দেখি চোখের সামনে। এরা তোর দেখে না যে তুই কি কষ্ট করে টাকাটা কামাস। একটু খোঁজ খবর নিস যে আসলে এই টাকাটা কি জন্য প্রয়োজন পড়ে। এই দেখ, আমারে উল্টাপাল্টা কোনো কথা কইবি না। শোন, আমারে বুঝাইতে হইব না, আমি এসব ভালো বুঝি। হ্যালো বউ, কেমন আছো তুমি? মা কেমন আছে? আমি ভালো আছি, আর মাও ভালো আছে। এবার বলো, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আমার এনে চিন্তা করে না। শোনো, তোমাকে জন্য তো কষ্ট করি, আমার এনে কোনো সময় চিন্তা করবো না, আমি খুব সুন্দর জায়গায় আছি। আচ্ছা, তোমার ওখানে অনেক কষ্ট হয় তাই না? না, আমার কোনো কষ্ট হয় না, ওই একটু কাজ কাম তো করতে হয় না। শোনো
শোনো, মারে সবসময় কইবা যে আমারে নিয়ে যেন কোনো সময় দুশ্চিন্তা না করে, বুঝছো? মার দিকে একটু খেয়াল রাখো। হ্যাঁ আচ্ছা শোন না, আমাকে 10,000 টাকা পাঠাবা? তোমারে না গত মাসে 20,000 টাকা পাঠাইলাম? হ্যাঁ তুমি পাঠিয়েছো, কিন্তু সেই টাকা তো খরচ হয়ে গেছে। আমি তোমাকে বললাম না যে আমি একটা গোল্ডের চেন নিব, আর এখন না আমার একটা শাড়ি পছন্দ হয়েছে, তুমি 10,000 টাকা পাঠিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, তোমাকে লেগে তো ইনকাম করি, তাই না? তুমি একদম চিন্তা করে না, আমি টাকা পাঠাই দিতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখি। আবার 10,000 টাকা করতে পারলাম, আমার কাছে 1 টাকাও নাই। বন্ধু শোন, আজকেও তোর কাছে একটা ব্যাপারের জন্য আইছি। ওই আমার 10,000 টাকা দিয়ে, আমার 10,000 টাকা লাগবে। বলা নেই কখনই তুই আইসে 10,000 টাকা চাইতেছিস, বুঝতেছি না। তুই না কয়দিন আগে টাকা নিলি আমার কাছ থেকে, আবার তুই 10,000 টাকা কি করবি? হয়েছে কি, তোর ভাবি চেষ্টা করে কল দিয়েছিল, বুঝছিস? ওর নাকি এই যে একটা শাড়ি পছন্দ হয়েছে, 10,000 টাকা দাম। তুই তো জানিস আমরা বেতন করি বাইরে, 10,000 টাকা দিয়ে দে, আমি তোর পরে ওই সামনের মাসে একসাথে যোগ করে তোর টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে, আমি তোর টাকা দিতেছি, কিন্তু তোর একটা কথা কই কি, এর আগে আমি তোর বুঝাইছিলাম যে তুই একটু বাড়ির খোঁজ খবর না, আসলে ভাবি এত টাকা কি করে। তুই রাগ করিস না, আমি তোরা বুঝাই বলতেছি। কারণ তুই বিদেশে বাড়ি থাকোস, প্রতিদিন তুই আমার কাছে টাকা লইতাছ, দেনা পাওনা হয়ে যেতেছে তোর অনেক। আমি তোর বন্ধু ঠিক আছে, কিন্তু এই টাকাটা তো আমার তোর দিতে হবে একদিন একদিন, তাই না? আর তুই কত কষ্ট করস, আর এরপর ভাবির এত টাকা কি লেগে লাগে আমি বুঝতেছি না। আমি বলি কি তুই একটু ভাবির চাচাই করে দিই। হেই, তুই আমাকে স্বামী স্ত্রীর মাঝখানে দ্বন্দ্ব কেন বাঁধাইতেছস? হ্যাঁ, আমি আমার বউরে অনেক বিশ্বাস করি, আমার বউ কি খারাপ নাকি? আর তার জিনিস পছন্দ হয়েছে, আমার কাছে টাকা চাইবো না তো অন্য বেটার কাছে টাকা চাইবো নাকি? তুই টাকা দিয়ে আমি কি ফ্রিতে নিয়ে দিয়েছি? তোর টাকা তুই ফেরত দিয়ে দেবো, টাকা দে। লতর টাকা, ভালো কথাগুলো তো শুনবি না, যেদিন ফাঁসবি ওই দিন বুঝবি। ভালো কথা ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, আমার জিনিস বুঝে নিবি। কি এখন কেমন লাগতেছে পঙ্গু হয়ে বসে থাকতে? এতদিন এতবার না করলাম যে এত কাজ করিস না করিস না করিস না, না তার ভালোবাসা উতলায় পড়ে। বোর জন্য টাকা পাঠাতে হবে, মার জন্য টাকা পাঠাতে হবে, একটু কম কাজ করলে কি হইতো? আর তুই যে আমার কাছে টাকা নিছিস, এই ধারগুলো কেমনি পরিশোধ করবি? এখন এখন তুই কাজও করতে পারবি না, তোর কাছে তো টাকাও নাই, চিকিৎসা করবি কেমনে? আর তাছাড়া আমিও তো টিকিট কেটে ফেলছি দেশে যাবো, তো দেখভাল কে করবে এখানে বল? কি, তুই দেশে যাওয়ার টিকিট কাইটা ফালাইছস? কই, আমারে তো তুই কিছু কইলি না। তোরে কি জানাবো, তুই তো কাজ নিয়ে ব্যস্ত, তো টাকা লাগবে, টাকা অনেক টাকা লাগবে তোর। 24টা ঘন্টা তো কাজ করে মরে যাবে। যাই হোক, তুই একটা কাজ কর, তুই আমার বাসায় থাকিস। আর শোন, ভাবির জন্য কিছু নেওয়া লাগবে। হ, তুই যখন দেশে যাইতেছস, আমার বোন লেগা কিছু চকলেট আর শাড়ি আর মাল লেগে একটু চাদর এগুলা নিয়ে যাইস। পা ভেঙে বসে আছিস, তারপর বোর জন্য শাড়ি গাড়ি কত কিছু। ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমার টাকা আমি কিনে দিচ্ছি, যখন তুই সুস্থ হবি আমাকে দিয়ে দিস। আমি আসি তাহলে, নিজের খেয়াল রাখিস। ভাবি ভাবি ভাবি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি বিদেশ থেকে কবে আসলেন? আসলে আজকে সকালে ফ্লাইটে চলে আসছি, আর এই জিনিসগুলো আপনার জন্য নিয়ে আসছি, একটু খুলে দিবেন, অনেক কিছু আছে ভিতরে। ও আচ্ছা, এইগুলো কি সৈকত আমার জন্য পাঠিয়েছে? সৈকত পাঠাবে? কি বলতেছেন আপনি? ও তো পঙ্গু হয়ে বিদেশের মাটিতে রাস্তাঘাটে কোথায় না কোথায় পড়ে আছে, কে যাবে? আমি এগুলো নিয়ে আসছি আপনার জন্য। পঙ্গু হয়েছে মানে কি বলছেন আপনি? ও যে কোম্পানিতে কাজ করতো, সেই কোম্পানিটা কাজ করতে গিয়ে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে দুটো পা পঙ্গু হয়ে গেছে, তো পঙ্গু হয়ে বসে আছে। আর এরপর কোম্পানি থেকে ওকে বাইর করে দিচ্ছে। পঙ্গু মানুষই কোম্পানিতে রাখে বলেন ভাবি? আর আমার তো সেই বিজনেস, আমার তো নিজেরই কোম্পানি ওইখানে। এরপরও আমার কাছে আসছিল। আর এই লাস্ট 3-4 মাসে যে টাকাগুলো পাঠাইছেন আপনাদের, এই 20,000 10,000 করে, সবটা কিন্তু ভাবে আমি দিচ্ছি। ওর কাছে কোনো টাকা পয়সা কিছুই নেই। আর শেষমেশ ভাবলাম আপনি সুন্দর একটা মানুষ, আমার একমাত্র ভাবি, খারাপ দেখা যায়, এই জন্য এই জিনিসগুলো আমি নিজের টাকা কিনে নিই। কি
ও পঙ্গু হয়ে গেছে? হায় আল্লাহ, এখন আমার কি হবে? এখন আমি কিভাবে দামি দামি শাড়ি কিনবো? আমি চলাফেরা কি করে করব? আমার ভরণ পোষণের খরচ কে দিবে? এখন কি হবে আমার? আমার পুরো জীবনটাই তো নষ্ট হয়ে গেল। ভাবি, এটা ভেবে আমারও কষ্ট লাগে। আপনি এত সুন্দর একটা মানুষ, একটা পঙ্গু মানুষের থাকবেন, জিনিসটা আসলে মানায় না। আর তাছাড়া তো কিছুই নাই, মানুষের কাছে ধার দেনা করে চলে, আপনার সাথে আসলে কোনোভাবেই যায় না। আর ভাবি, আপনি চাইলে কিন্তু একটা সুন্দর ছেলে দেখে বিয়ে করে নিতে পারেন, কিন্তু পঙ্গু মানুষের সাথে সংসার করা সম্ভব না। আর সুন্দর ছেলে বলতে আপনার সামনেই তো একজন দাঁড়ায় আছে। মানে বলছিলাম, আমিও তো সিঙ্গেল, আর এমনি তো আপনাকে আমার ভালোই লাগে। আপনি চাইলে কিন্তু ভাবি আমাকেও বিয়ে করতে পারেন, আমার কিন্তু টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই। মানে কি বলছেন? আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ের জন্য তো আমার দেশে আসা। বাবা মা ফোন দিয়ে বললো এবার এসে বিয়ে করে যা, বয়স তো কম হয় নাই, এই জন্য আর কি আসা। আর ভাবি, এমনি তো কোনো পাত্রী আমার চয়েসে নেই। আর আপনার কথা ভেবে দেখলাম যে আপনি আসলে প্রচুর অসহায় পড়ছেন, তো আপনি যদি আমাকে বিয়ে করেন ভালোই হয়। আপনার কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই। আবার কেন কোনো আপত্তি থাকবে? তাছাড়া আপনি এত সুন্দর একটা ছেলে, আপনার তো টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই। আর ওর যেহেতু পা ভেঙে গেছে, পঙ্গু হয়ে গেছে, ওর সাথে তো আমি সারা জীবন কাটাতে পারবো না। ওর সাথে সংসার করা তো দূরে থাক, আমি ওর মুখটাও দেখতে চাই না। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। তাহলে চলুন, শুভ কাজে তো দেরি করতে নেই, আমরা চলে যাই। এগুলো থাকে এখানে, সমস্যা নেই। তাহলে আমি আবার আপনাকে কিনে দিব এক কাপড়ে। আপনি আমার সাথে চলুন। চলুন চল। দাঁড়াও বৌমা, তুমি এই ছেলের হাত ধরে কোথায় যাচ্ছ? আর এই ছেলেই বা কে? আমি চলে যাচ্ছি, এই নরক ছেড়ে সারা জীবনের জন্য আমি চলে যাচ্ছি। আপনার পঙ্গু ছেলের সাথে সংসার করে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। আপনার ছেলের সাথে সংসার করার চেয়ে না মরে যাওয়া অনেক ভালো। পঙ্গু মানে? আমার ছেলে পঙ্গু হলো কিভাবে? এই সত্যি করে বলো, আমার ছেলে পঙ্গু মানে কি? হ্যাঁ, আপনার ছোট তো পঙ্গু হয়ে বসে আছে। আমি তো এই তো সকালে বিদেশ থেকে আসলাম, পঙ্গু হয়ে তো অনেকদিন যাবত বসে আছে। ওর কথা চিন্তা করে আর লাভ নেই আপনার। না না, এইসব তুমি কি বলছো? আমি এগুলো বিশ্বাস করি না। দেখুন মা, আপনি আর আমাকে আটকানোর চেষ্টা করবেন না। আপনি আপনার সংসার আর পঙ্গু ছেলেকে নিয়ে থাকেন। এই চলো। চলো। দাঁড়াও। আরে বন্ধু, তুই কবে আসলি? কোন ফ্লাইটে আসলি? আমি কোন ফ্লাইটে আইছি এটা তো তোরে কইতে চাইতেছি না। তুই আমার বউর লগে কি করতাছস? এই, তুমি আমার বন্ধুর লগে কই যাইতেছো? তুই বিদেশ থেকে চলে আসছিস, এসে ভালোই করেছিস। আমি আসলে তোর মার সামনে থেকে এখান থেকে চলে যাচ্ছিলাম, এখন তুই চলে আসছিস। এখন তোর সামনে তোর এই বন্ধুর হাত ধরে এখান থেকে চলে যাব। ভাবি, আপনি হয়তো বা আমার হাত ধরে যাচ্ছেন না, আপনি হয়তো এই বাসা থেকে একাই চলে যাচ্ছেন। একা চলে যাচ্ছে মানে? আপনি কি বলছেন এইসব? বন্ধু, আর নাটক করে লাভ নেই, উঠ। তুমি না পঙ্গু, তুমি তো সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছো, তোমার কিছু হয়নি? হ্যাঁ, আমি একদম সুস্থ, আমি পঙ্গু নই। এটা ঠিক যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তবে আমি পঙ্গু হইনি। এই সম্পূর্ণটাই আমাদের দুজনের একটা নাটক ছিল। দোস্ত, একটা কথা কই। কি কথা কবি ক? কি আর কমু, তুই তো সবসময় আমার কথা শুনে চেতে যাস। কিন্তু শুন, এটা একবার কথা না, আমি মনে করি একটা আবদার। এই আবদারটা তোর রাখতে হইব। আচ্ছা ঠিক আছে, যা কবি ক, শুনুন। আমার মনে হয় কি দোস্ত, তোর বউ তোরে ঠকাইতেছে, আর তোর কাছে পড়ে আছে টাকা পয়সার জন্যই। আমার না সন্দেহ হইতেছে। তুই রাগ করিস না, দেখ আমি জাস্ট তোরে যেমনি কমু একটু চলবি এমনি, এই কয়েকটা দিনের ব্যাপার। আর তোরে না জানা না একটা কাম করে ফেলেছি দোস্ত, তোর আর আমার দেশে যাওয়ার টিকিট কেটে ফেলেছি। কিন্তু শুন, দেশে গেলে আমি তোরে যেমনি যেমনি কমু তুই অমনি এমনি চলবি, বুঝছিস? এরপর যদি আমি বেঠিক হই তাহলে তুই যা কবি আমি এটাই শুনবো, কোনো সমস্যা নেই। কিন্তু দোস্ত, আমার কথা একটু রাখ এইবারের মতো প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে কইতাছস, যা, তোর এই সুযোগটা দিলাম। যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। আচ্ছা ঠিক আছে, তুই রুমে দাঁড়িয়ে দিও, আমার ফ্ল্যাট কিন্তু রাইট। আচ্ছা বন্ধু, আমি তোকে আগেই বলেছিলাম যে আমার একটা সন্দেহ ছিল, দেখলি তো এখন আমার কথাই সত্যি হইল। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিলি। আসলে আমি ভালোবাসাতে ডুবেছিলাম। ছি, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আরে বিদেশের মাটিতে পড়েছিলাম শুধুমাত্র তোমার সুখের জন্য। আমি মায়ের খোঁজও নিতাম না ঠিকঠাক, শুধু তোমার খোঁজ নিতাম। তোমার কি লাগবে, কখন কি প্রয়োজন, সমস্ত কিছু আমি তোমার জন্য পাঠিয়েছি। আমি ওখানে কাজ করতাম, দিনমজুরির কাজ করতাম। কখনো জানাইনি যে আমি দিনমজুরির কাজ করেছি।
তোমাদের বলেছি আমি কোম্পানিতে কাজ করেছি। ও জানে, ও আমার কষ্টটা দেখেছে। তুমি যখন আমার কাছে টাকা চেয়েছো, সমস্ত টাকা আমি ওর কাছ থেকে ধার করে তোমাকে দিয়েছি। প্রতি মাসে 10,000 টাকা লাগবে, 20,000 টাকা লাগবে, 50,000 টাকা লাগবে, সমস্ত টাকা আমি তোমাকে ওর কাছ থেকে নিয়ে দিয়েছি। ও আমাকে অনেক আগেই বলেছিল, দোস্ত এত টাকা তোর বউয়ের পেছনে খরচ করছিস, ও তোকে ভালোবাসে না, ও জাস্ট টাকাকে ভালোবাসে। আজকে আজকে ওই সত্য হয়ে গেল, মিথ্যা হয়ে গেলাম আমি, মিথ্যা হয়ে গেল আমার ভালোবাসা। আচ্ছা সোনিয়া, আমার কি দোষ ছিল বলতে পারো? আমি তো তোমার জন্য সবকিছু করেছি, কি করিনি আমি? তাহলে আজকে কেন আমাকে ধোঁকা দিলে? আজকে সামান্য টাকার জন্য আমার বন্ধুর সাথে চলে যেতে চাচ্ছিলে কেন? জানি এর কোনো উত্তর তোমার কাছে নেই, তাই তোমার মতো বেঈমান ধোঁকাবাজ মেয়েকে নিয়ে আমি সংসার করব না। যেহেতু তুমি বাড়ি থেকে চলেই যাচ্ছিলে, এই সংসারে আমি আর তোমাকে আটকাবো না। যাও, বেরিয়ে যাও। সৈকত, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি টাকার লোভে পড়ে গিয়েছিলাম, আমি ভালোবাসা কি সেটা বুঝতে পারিনি। তুমি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছ? সোনিয়া, তুমি তো কোনো ভুল করোনি। তুমি যেটা করেছো সেটা বেঈমানি। যে ভুল করে তাকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু যে বেঈমানি করে তাকে কখনো ক্ষমা করা যায় না। তুমি এই মুহূর্তে এক কাপড়ে আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, যাও বলছি। তানহা, মুন্না, তন্নি, তোমরা কোথায় আছো দেখেছো? আরে তুমি আসছো? চলো, আমার মা কোথায়? কথা বলছো না কেন? ভাইয়া তুমি হঠাৎ করে বাসে? মুন্না, আমার মা কোথায়? মা তো চুপ কর। কি ব্যাপার ভাইয়া, আপনি বাড়িতে ঢুকে কি শুরু করছেন এসব? তুমি চুপ করো। আমার মা কোথায় আমি জানতে চাই। আমি বুঝতে পারছি তুমি কি বলতে যাচ্ছ। আমি বলছি সব তোমাকে। আজকে আমার আর কোনো বাধা নেই, আজকে আমার কোনো ভয় নেই তোমাকে সব সত্যি বলাতে। আমি এতদিন তোমাকে বলতে পারিনি ভয়ে, আমি আজকে তোমাকে সব খুলে বলবো। তাহলে শোনো। কি বিচ্ছিরি গন্ধ বের হইছে। মুন্না, আয় মুন্না, এদিকে আসো। কি হয়েছে? কি হয়েছে? তোমার মা আমার বিছানায় কি করতেছে? কি গন্ধ তোমার মায়ের শরীর থেকে। তোমরা এরকম চিৎকার চেঁচামেচি করতেছো কেন? চিল্লাবো তো কি করবো? তুমি তোমার গন্ধ শরীর নিয়ে আমাদের বেডে কেন শুয়ে আছো? তোমার বেড নাই? বাবারে, আমি তো এমনি অসুস্থ মানুষ, আমার একটু ঘুম আসা পড়ছিল, তাই তোমার বিছনায় এসে শুয়ে পড়ছি। হ্যাঁ জানি তুমি অসুস্থ মানুষ, তোমাকে কতবার বসে গোসল করো, না জানি কতদিন ধরে না গোসল করে আছে। ইস, কি গন্ধ শরীরে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো কি দেখতেছো? হ্যাঁ, এই মহিলাকে বাসা থেকে বের করে দিচ্ছ না কেন? দেখো, তোমাকে কিন্তু আমি আগেও বলেছি, তোমার মা যদি এই বাসায় থাকে আমি কিন্তু থাকবো না। তুমি ঠিকই বলছো। আর তাছাড়া এই মহিলার জন্য আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় কারোর সামনে মুখটা বন্ধ দেখাতে পারি না, যেখানে সেখানে যায় দাঁড়ায় থাকে গন্ধ শরীর নিয়ে। এই বেরো যাও এখান থেকে, বেরো যাও। কি বলতেছো এগুলি? কি বলছি মানে? আমি ঠিকই বলছি, তুমি তোমার আপন মা না, তুমি আমার সৎ মা, তোমাকে বের করে দেবে কি? যাও তুমি এখান থেকে, যাও। মা, আপনি ঠিক আছেন তো? ভাই, তুমি মায়ের সাথে এরকম আচরণ করছো কেন? এমন আচরণ করবো কি করবো? এই গন্ধ শরীর নিয়ে আর কোথাও জায়গা পায় না, আমার বেড়ে এসে শুয়েছিল। তুমি তো জানো ভাই, মা অসুস্থ, হয়তো অসুস্থ শরীর নিয়ে ভালো লাগছিল না, তাই হয়তো তোমার বেডে এসে শুয়ে পড়েছে, তাই তুমি মাকে বের করে দিবে? হ্যাঁ, আমি এই ঘর থেকে বের করে দিব। এমনি তো না, ও আমার সৎ মা, আপন মা না। ভাই, সৎ মা ঠিক আছে, কিন্তু এই মাই তোমাকে ছোটবেলা থেকে এত বড় করেছে, মানুষ বানিয়েছে, নিজে কোলে পিঠে করে মানুষ করেছে, তুমি এই মাকে বের করে দিবে কিভাবে বলো ভাই? এই, তোকে না বলেছি একদম চুপ করে থাকবি? তুই এত বেশি কথা বলতেছিস কেন? বেশি কথা বললে কিন্তু তোকেও ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। আর আরেকটা কথা কান খুলে শুনে রাখ, খবরদার এই সব কথা যদি ভাইয়ার কানে গেছে তাহলে কিন্তু তোর খবর আছে। না বোন, তোমরা এগুলো করতে পারো না, এই মানুষটা অসুস্থ, এই মানুষটা কোথায় যাবে? বাড়ি থেকে বের হয়ে ওনার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। এই হাত ছাড় বলছি। চলো বেরো, বাসা থেকে বেরো। তুই দাঁড়িয়ে কি দেখতেছিস? তুই বের হ। দাঁড়িয়ে আছে এখনো, লজ্জা নাই কিছু না।
যাই হোক, আপদটা বিপদ হয়েছে বাসা থেকে। ভালোই হয়েছে, এক উসিলায় বিদায় হয়েছে। একদিকে ভালোই হবে, এখন থেকে বড় ভাই টাকা পাঠাবে, আমরা পয়সা পয়সা খাবো। আর ওই চাকরিটা আছে না, ওকে ইচ্ছে মতো খাটাই খাওয়া যাবে। একদম ঠিক কথা বলছো, আমরা পায়ের উপর পা তুলে খাবো আর চাকরিটা কাজ করবে আর ওর জামাই টাকা পাঠাবে। এখন বুঝতে পেরেছো মা কেন বাড়িতে নেই? আমার আর মায়ের সাথে প্রতিনিয়ত এসব হয়েছে। মাকে তো লাস্ট পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়েছে ওরা। আমাকে কেন রেখেছে জানো? আমি বাড়িতে থাকলে তুমি বাড়িতে টাকা পাঠাবে আর সেই টাকা দিয়ে ওরা ফুর্তি করতে পারবে, তাই আমাকে বাড়িতে রেখেছে। আমি তোমাকে কিছুই বলতে পারিনি, কারণ আমাকে সবসময় হুমকি দেওয়া হতো, আমার উপরও অত্যাচার করা হতো। মায়ের উপর যেমন অত্যাচার করা হয়েছে, এমনকি আমার গায়েও হাত তুলতো, আমাকে সবসময় থ্রেডের উপর রাখতো যাতে আমি কখনো তোমাকে কোনো কিছু না বলি। আরে বাবা, তুমি কেমন আছো? কখন এলে? ও আচ্ছা, আপনি চলে আসছেন। মুন্না, এই বাড়িতে আমার মায়ের ঠাঁই হয় না, অথচ তোমার শ্বশুরের জায়গা হয়। কি ব্যাপার, আপনি এখানে কেন আসছেন? আপনি কে? বাবা, তুমি উত্তেজিত হচ্ছে কেন? একটু শান্ত হও। শান্ত হব? হ্যাঁ, যে মায়ের জন্য আমি প্রবাসে পড়ে আছি, আমার মা যেন সুখী শান্তিতে থাকে, ভালো থাকে, আমার পরিবারটা যেন ভালো থাকে, সেই মা এই বাড়িতে নেই, আর আমি শান্ত হব, তাই না? বাবা, আমি তোমার বাবার বয়সী, তোমার মুরব্বী। হ্যাঁ, আপনি আমার বাবার বয়সী, এই জন্য আমি এখন অব্দি ভালো মতো কথা বলছি, আর তা না হলে আমার এই জুতাটা দেখছেন না, আপনার গালে উঠতো। যান এখান থেকে, যা বলছি। মুন্না, তোকে বলছি, তোকে তো আমি কোনোদিন সৎ ভাই ভাবিনি। হ্যাঁ, তুই যখন যেটা আমার কাছে চেয়েছিস আমি একটা বারের জন্য না করিনি। আমার কাছে মনে হয়েছিল আমার ভাই আমার কাছে একটা আবদার করেছে, সেটার জন্য যদি পৃথিবীর সকল মানুষের কাছে আমার ছোট হতে হয় আমি হব, আমি হয়েছি। তুই যখন আমার কাছে যেটা চেয়েছিস আমি একটা বারের জন্য না বলিনি, আমি একটা বারের জন্য এই পৃথিবীকে বলিনি তুই আমার সৎ ভাই। আমি সব সময় তোকে নিজের ভাই চোখে দেখেছি, আর তুই আমাকে সব সময় সৎ ভাইয়ের মতো দেখেছিস। হ্যাঁ, তোর জন্য আমি কি না করেছি? মুন্না, তুই আমাকে বলেছিলি আমি তন্নিকে ভালোবাসি, বিয়ে করতে চাই, আমি একটা বারের জন্য না করিনি। আমি বলেছি ঠিক আছে, তুই তোর পছন্দ মতো মেয়েটাকে বিয়ে কর, আমার কোনো আপত্তি নেই। তুই আমাকে বললি যে ভাই বিয়ে করার জন্য অনেক টাকা দরকার, আমার হাত খরচ আছে, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, আমি না করিনি। আমি অনেক কষ্টের মধ্যে ছিলাম, এমনও সময় গেছে আমি ঠিকমতো খেতে পারিনি, চলতে পারিনি, তারপরে তোকে কখনো বুঝতে দেয়নি। আমি কিন্তু টাকা দিয়েছি, তোর সকল আবদার আমি পূরণ করেছি, আর তুই আমাকে সবসময় সৎ ভাইয়ের মতো দেখিস, আমার মাকে সৎমা ভাবিস। হ্যাঁ, তোর কি মনে পড়ে তুই যখন ছোট ছিলি তোকে কোলে পিঠে করে আমার মা লালন পালন করে বড় করেছে, আমাকে ঠিক মতো সময় দেয়নি, তোকে সময়টা দিয়েছে। আমার মা সবসময় একটা কথাই বলতো, আমার একটা সন্তান না, আমার সন্তান দুইটা। ঠিক আছে, আমি সেটা বিশ্বাস করেছি। আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, আমার মা একদম ঠিক কথা বলেছে। আরে তুই যে আমার মাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলি, তার আগে কি একটা বারের জন্য এইসব কথা মনে পড়েনি? হ্যাঁ, তোর বুকটা কাঁপলো না? যে মা আমার জন্য এত কিছু করেছে, সেই মাকে আমি কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারি? আমার মা তোর কাছে গন্ধ হয়ে গেছে, তাই না? যেই মা তোর জন্য এতদিন এত কিছু করলো, তখন আমার মা গন্ধ হয়নি, এখন গন্ধ হয়ে গেছে, তাই তো? ঠিক আছে, আরেকটা কথা, তুই আমার মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস না? তুই কি একটা কথা জানিস? আমাদের সকল সয় সম্পত্তি যা কিছু আছে না কেন, সবকিছু আমার মায়ের নামে লেখা। আমার বাবা মারা যাওয়ার আগে আমার মায়ের নামে সবকিছু লিখে গেছে, আর আমার মায়ের সম্পত্তি যদি পাওয়ার ভাগ থাকে সেটা আমার আছে, কারণ উনি আমার মা, আর তুই তো আমার সৎ ভাই। আমি কখনো এই কথাটা বলিনি, আজকে প্রথমবারের মতো বলছি তুই আমার সৎ ভাই, কারণ তুই এমন একটা কাজ করেছিস সেটা কখনো মেনে নেওয়ার মতো না। তুই এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবি, এই বাড়িতে থাকার তোর কোনো অধিকার নেই। দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি, যা যা বলছি। দাঁড়া। মা, সাগর, তুই কানে বের করে দিতেছিস? আরে মুন্না তোর ছোট ভাই,
ও না হয় অন্যায় করছে, একটা ভুল করে ফেলাইছে, আমারে বাসার থেকে বাইর করে দিছে, বুঝতে পারে নাই, সেই জন্য তুই ওরেও বাইর করে দিবি? আরে তুইও আমার যেমন সন্তান, ও আমার আরেক সন্তান। এক সন্তান বাড়ির থেকে বাইর হয়ে যাব, আরেক সন্তান ঘরে থাকবো, আমি এক সন্তান দিয়ে থাকবো না রে বাজান। শোন, মুন্না তোর ছোট ভাই, যাই হয়েছে তুই ওরে ক্ষমা করে দে বাবা, আমি ওরে ক্ষমা করে দিছি। আমার মায়ের মুখের কথা শুনেছিস? হ্যাঁ, যেই মা তোর কাছে গন্ধ হয়ে গেছে, যেই মাকে তুই ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিস, সেই মা আজকে আমাকে বারবার হাত জোর করে বলছে, না আমার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। এই তোর জ্ঞান বুদ্ধি মাথায় কবে হবে রে? ভাইজান, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি কোনো ভাবতেই পাই না তুমি আমার আপন ভাই, সবসময় সৎ ভাইয়ের মতো দেখছি। আজকে বুঝলাম তুমি আমার কত ভালোবাসো। আর মা, তুমি পারলে আমার ক্ষমা করে দিও, অনেক অত্যাচার অভিযোগ তোমার উপরে করছি, পারলে তোমার ছেলে তুমি ক্ষমা করে দিও। মা, আপনি আমাকেও ক্ষমা করে দিয়েন, না জেনে না বুঝে আপনার সাথে অনেক অন্যায় করেছি, প্লিজ মাফ করে দিয়েন, আমরা তো ছোট তাই না? দেখ রে বাবা, মুন্না আমারে বাসার থেকে বাইর করে দিছে, আমার থাকার কোনো আশ্রয় ছিল না, আমি রাস্তা রাস্তা ঘুরা ঘুরা ভিক্ষা করে চলছি। আমি জানি জীবনটা কত কষ্টের, আর মুন্না তো কখনো কষ্ট দেখে নাই, ও রাস্তায় গিয়ে কেমনে থাকবো। আমি মা হয়ে তোর কাছে ভিক্ষা চাইতেছি বাবা, তুই মুন্নারে ক্ষমা করে দে। আজকে আমি মুন্নার জন্য তোর কাছে হাত জোর করতেছি, ভিক্ষা চাইতেছি, তুই মুন্নারে বাড়ির থেকে বাইর করিস না। দেখো, তুমি আর রাগ করো না, ওরা তো ছোট, ওরা ভুল করছে, ভুল বুঝতেও পারছে, মাফ চাইতেছে, তুমি আর রাগ করে থাইকো না, মা কি বলে সেটা শুনো। ঠিক আছে, তোমরা যদি এত করে বলছো, এবারের মতো আমি সবকিছু মেনে নিয়েছি। ফার্দার দ্বিতীয়বার সেম ভুলটা যদি হয় না, তাহলে কোনো ক্ষমা নেই, ঠিক আছে? কি হইল? গেলা বিদেশ ভালো মানুষ, হয়ে এলে অন্ধ, বুঝলাম না। কপালের লিখন খণ্ডানো আর যায় না। কাকা, আমার একটু বাড়ি পৌঁছাই দিবেন? নও, আমি বাড়ি পৌঁছে দিই। জমিদারের বাড়ি তুমি, তোমার তো ঘর গাড়ি নয় না। 2 ঘন্টা আগে তোমারে দুয়ার ঘুরবার দিছি, এখন পর্যন্ত এই দুয়ারটা ঘুরার কোনো নাম গন্ধ নাই। আর সাধারণ আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে, তোমার একটা ছবি তুলে দিবা কইছে, তোমার তো কয় নাই যে অনেক টাকা দিয়ে দামি একটা মোবাইল কিনা দেও, আর ওটাও যদি কইতো ওটাও তোমার কিনা দিতে বাধ্য। আর হলো, আমি তোমার সাপ সাপ করে দিলাম, আমার মেয়ের মুখের উপরে এরপর ঠিক আছে শুনি তুমি কোনো ফরমাইশ না করছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন, এই বাড়িতে নয় তুমি থাকবা নয় আমি থাকবো। এই তুই খারা কি দেখতেছস? যা, ওর চামার আর মুখে তো কোনো রসকস নাই। আচ্ছা আচ্ছা, যাইতাছি। আর শুনো, তোমার পোলার বউ আমার একটা ছবি তুলে দিল না, মনে রাখো আজকে তোমার পোলার বউয়ের হাতের কোনো খাবারই আমি খামু না, 1 গ্লাস পানিও খামু না, এইটা মনে রাখো। দেখছা দেখছা ফকিনীর বাচ্চা, আজকে তোর জন্য যদি আমার মেয়ে একটা দানা পানি না খায়, তোর 14 গোষ্ঠী সিনার উপরে একটা ভাত চড়ে ভাত রান্না খাবো। আম্মা, আমার কি দোষ? আমি কি করছি? আমি তো সামান্য বলছিলাম ছবি তুলে দিতে পারলাম না, তার জন্য আমার কতগুলো কথা শোনাইলো।
এইটাই তোমাকে বাড়ি। আমাকে বাড়ি? তার মানে আমাকে বাড়িতে আইছি না? আব্বা, মা, আব্বা, তারেকুল, মা, তারেকুল, বাবা তুই কেমন আছো? আব্বা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কিরে তোর এই অবস্থা কে? তুই আইবি আমার করছি, তুমি করতে নিয়ে আইতাম। ভাই তুমি আইছো বিদেশ থেকে, আমাকে কিছু নিয়ে আনো নাই? ও লাগেস তো আমার বোন বিমু, বিমা, তোর ভাই কেমন আসলো? তুই ঘরে যাই, তারপর সব পাওয়া যাবো নি। আচ্ছা ঠিক আছে, আমার লেগে কি কি নিয়েছো ভাইজান? আসলে আমি বিদেশ থেকে হুটহাট করে আয় পড়ছি তো, কিছু আনবার পারি নাই। কি তুমি আমার জন্য কিছু আনো নাই? আর মা চুপ থাকিস না, সব হবনি। আচ্ছা মা, তোর মা কোনে রে? তুই ডাক দিস না। দিদাসি, বিদেশ থেকে বিদেশিরা আইছে, ডাক তো দিতেই হবো। মা, ও মা। কিরে ভাই তুই কেমন আছো? ভালো আছি। আর তোর কোনে পেলি? আসার সময় নিজের বাড়ি মনে করে ওই আক্কাল গো বাড়িতে ঢুকে পড়ছাম, পরে আমি দেখে চিনছি, এখান থেকে নিয়ে আইলাম। কিরে বাবা তুই নিজের বাড়ি চিনস না, আক্কাল গো বাড়িতে ঢুকে বললি, তোর যে বাবা চোখে সমস্যা হয়েছে। আব্বা, আমি আর কোনোদিন চোখে দেখবো না, আমি তো অন্ধ হয়ে গেছি। হ্যাঁ তুই অন্ধ হয়ে গেছ? আয় ভাই ঘরে আয়, সব কথা করো নি। আয় বাবা আয়, দেখে আইস বাবা, দেখে আইস, দেখে আইস। এই বাবা, দেখে আইস। এই বাড়িতে যত সারি সারি খাবার আছে মনে হয় সব একাই আমি খাই। আর ওই যে সতীনের মেয়া, ওরা বাড়িতে আনছে খালি গাও বসে বসে ঘুরবো, আর যত কাম আছে সংসারে সব আমাদের করবো। তুমি এনে চিল্লাচিল্লি করতেছো? ওইদিকে তো বাড়িতে বিদেশিরা আইছে। বিদেশি? ওই তুই আবার কোন আদারের কথা নিয়েছিস? কি আর বিদেশি আইছে আমার বাড়িতে? মা এখন চিন্তা শোনা, ওই যে তোমার আদরের পোলা আইছে। পোলা? আমার পোলা বামু কোনে? পোলার মধ্যেও তুই, মেয়ের মধ্যেও তুই। আর ওই যে যেটা কথা কইতাছস, ওটা তো আমার সতীনের পোলা, সৎ পোলা। তোমার কোনোদিন আপন হয় না কি রে? কে বিদেশি পোলা আবার কি করলো? কি করে নাই তাই কও, এত বছর পর বিদেশ থেকে আইলো, আমি তো বোন তাই না, আমার জন্য তো কিছু একটা নিয়ে আইতে পারতো। একদম খালি হাতে আইছি, একটা সুতাও হাতে করে নিয়ে আয় নাই। সি 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 সি, লজ্জাও করে না। কি তুই আমার এটা কি হনালি? ওই বইরা শয়তান বইরা খালাস আমার 2 বিঘা সম্পত্তি মানুষের কাছে বন্ধক দিয়া ওই বানরের ঘরের বানররা বিদেশ পাঠাইছে। আর ও নাকি খাইলা আছে আমার বাড়িতে ড্যাং 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 করতে করতে আইছে। আজকে ওর মার না গো আর একটা কব্বরখানায় একসাথে মারি দিব। দূর দূর, তুমি কি কও? বুধবার গেলে এখন কাফনের কাপড় কিনা লাগবো, বুঝো না? মেলা টাকার বিষয়। এর থেকে তোমার আমি একটা ভালো বুদ্ধি দিই, ওই শয়তানের ঘাড়ের মধ্যে দুইরা ধাক্কা দিয়ে খালি হাতে বাইরে পাঠাই দিবা, দেখবা আর কোনো টাকা পয়সা লাগবে না। আর যে টাকাটা কাফনের কাপড় কিনতা, ওই টাকাটা আমার দিয়ে দিও, আমি একটা লিপস্টিক কিনবো। এই না বলে যেমন মাও তেমন বেটি, থাইকা থেকে তো তোর প্রতি আমার একটু কোন বিশ্বাস হয়। তুই কি আমার পেটে নু আমি সুন্দর করে ওর এই বাড়ি থেকে বাই করার সুন্দর একটা প্ল্যান করি। ঠিকই কইছো, চলো। তুমি যে এইভাবে বিদেশ থেকে ফিরবা, তাও আবার দৃষ্টিশক্তি হারায়া, এটা আমি কোনোদিনও ভাবি নাই। এখন আমি কি করবো কও? তোমার চিকিৎসা করার জন্য যে টাকা প্রয়োজন, ওই টাকা এই বাড়ি থেকে জীবনও দিব না। সব দিব তোর মায়। ওই ওই কানার বাচ্চা কানা, তোরে আমার 2 বাকি সম্পত্তি মাইসের কাছে বন্ধক দিয়ে বিদেশ পাঠাইলাম, যে তুই কামাই করে সেই টাকা পয়সা ঋণ শোধ করে আমার বাড়িতে 3 তলা একটা বিল্ডিং দিয়ে দিবি। কানার ঘরের কানা, তুই তো কানা হয়ে দেশে ফিরাইলি, আমার এই ঋণ পরিশোধ করবো কেনা? ও নাকি তোর মরা নাই পরিশোধ করবো? হ্যাঁ কইতেছি সারাম দাদি, তুই তো আমার গালের উপরে বুঝাইয়া বইবে খাইতেছ। হ্যাঁ আমার আরেকটা আমার মাথার উপরে বুঝা চালাই দিতেছ।
কি মনে করছস এই আতুন নোলা কানা ফকির ফকরা আমার বাড়িতে আমি বইরা ফেলাইতে পারবো না। আম্মা আপনার যা বলার আপনি আমারে বলেন, যত কষ্ট দেওয়ার আপনি আমারে দেন, কিন্তু তারপরে আপনি আপনার ছেলের এইভাবে কিছু বলেন না। এই শয়তান মহিলা, ওই তো শরম করে না? হ্যাঁ, তোর এত কথা কিসের? তোর এত কথা কিসের? হ্যাঁ, আমার মায়ের গাড়ির মধ্যে বয়ে বয়ে খেতাছস। তোর বাপ কেবলের দায়িত্ব নিছে আমার মা, আবার তোর জামাই বিদেশ থেকে কানা হয়ে আইছে। এই কানারে আমার মায়ের গাড়ির মধ্যে বসাই দিবার চাস? হ্যাঁ, তোর এই কানা জামাই পালবো কেনা? আই মা, তুমি কত দেখি এই মহিলারে পালবা নাই কানারে পালবা? আজকে আমার মাথা কিন্তু গরম আছে, তুমি কও নাইলে এই বেটারে আমি ছাড়বো না। একদম একদম ঠিক কথা কইছস মা, তুই একদম ঠিক কথা কইছস। এই আনা কানার দল গোষ্ঠী আমি আর পালতে পারবো না। এক কাম কর, তুই এটারে ধর, তারপরে ওই কানা শিক্ষা দিতেছি আমি। যা কইলাম এরা খরা খরা পালন করবি। আর ওই ওই আরে ওই কানার বাচ্চা কানা মানুষই তো সকাল না কইরা নিও মা বুঝে ধরে কিছু একটা খায়। হ্যাঁ, তুই কি যাই আইছিস তুই কানা হয়ে গেছিস না? তুই যে কানা হয়ে আমার সংসারে ফিরাইলি, ওই এতগুলো সল সম্পত্তি বন্ধক দেওয়া এইটা ঋণটা কেরা পরিশোধ করবো? তোর বড় আমাকে ঋণ পরিশোধ করবো। কি পাইছস তুই? এখন এই বাড়ি থেকে বাইরে হবি, এখন তোরে যদি এই বাড়ি থেকে আজকে আমি না বাই করে দেই, আমি মাথা পরে মেয়ে এই মেয়ে তোরে এখন বাড়ি থেকে বাই করে দেবো, তারপরে আমি এই বাড়ির ভাত খাবো। আমার কথা শুনো মা। আমরা চলে যাবো, আমার একটু সময় দাও, চলে যাবো আমরা। কি আমার সোহাগের বলা গো, একটু সময় দাও। তুমি কি মনে করছো তুমি একটু সময় ছেড়ে আমি তোমার রান্না বেড়ে খাওয়াইয়া বাতাস পাড়াই বাড়ি থেকে বিদায় দেবো? না 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 বাবা, আমি ওই চুলার মধ্যে যাই তোমার দিকে এক মুহূর্তে ভাত চড়াইতে পারবো না। তুমি এখন এই মুহূর্তে কারো কাছে কিচ্ছু পাও না করা, এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাবা এখন। দেও তো মা, ওর জন্য দাও। এই বেলা বাঙ্গা মহিলা, আমি কখন যাবি? হ্যাঁ, এই যে বেলা মেরে বাইঙ্গা আয় না আমার বাড়িতে উঠলি, আমার বাইর কাটে যে তুই গুইসা বইলি, তুই যাস না কিন্নি গে, তুই কবে যাবি? আমিও চলে যাবো, আমি আমার স্বামীর সাথে এই বাড়ি থেকে চলে যাবো। মা দেহ না জামাই নগে বলে যাবো কে? কালা জামাইয়ের প্রতি দরদি বাতের ফেলে লেগে উতরে পড়ে। একদম ঠিক কথা কইছস। কানা বাচ্চা কানা, তোর বউ নিয়ে যদি আজকে আমার বাড়ি থেকে না যাস, আমি ঠিক বুঝতে মানে বললাম চাইতে যত বললা আছে সব বললা তার সুন্দরী বড় চাইরা দেব। আর ওই যে তোর বুইরা থেকে বাপ ওরা মনে কয় একদম ছুড়া দিয়ে কাগজ যেমন বাইরে বাইরে ধয়, ওই বুইরার সাথে ধুয়ে হুকা দেবো। দেখবো তোকে প্রতি এত দরদ ওর দিকে উসলে উসলে উড়ে। মা তোমার এনার্জি ফুলে গেছে, আউছে এই কানা বলে নাকি কথা আউছে। এখন আমরা কি করবো, কই যাবো? তুমি তো বিদেশ থেকে অন্ধ হয়ে আসছো, এখন তো আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। বিশ্বাস করো, যখন আমি এই বাড়ির বউ হয়ে আসছি আমার খুব স্বপ্ন আছিল আমি এই বাড়িতে সুখে শান্তিতে থাকবো, কিন্তু আমার কি মনে হয় জানো, আল্লাহ মনে হয় আমার সুখটা কায়রা নিছে, সে মনে হয় আমার সুখটা তার কাছেই রেখে দিছে। এই বাড়িতে ঢোকার পর থেকে আমার সাথে কখনো কোনো ভালো কিছু হয় নাই। তুমি তুমি চিন্তা করো না, দেখো আল্লাহ একদিন আমাকে ঠিকই সুখে রাখবো। আর এই আল্লাহর এত বড় দুনিয়ায় থাকার জায়গার অভাব আছে নাকি? এক জায়গায় না এক জায়গায় আমরা থাকবারই পারবো। তুমি তুমি চিন্তা করো না, চিন্তা করো না। আমি তো আমার দুইটা চোখই হারায় ফেলাইছি। এই চোখে আমি আর কিছুই দেখি না। আমি তোমার এটা কেমনে কেমনে বাসুম? তুমি চিন্তা করো না, তোমার চোখটাই তো কি হয়েছে, আমার তো চোখ আছে। আমি আমি ডাক্তারের কাছে যাই, আমার চোখ দুটো তোমারে দিয়ে দিন। তুমি যদি পৃথিবীর আলো দেখো তাহলে আমারও পৃথিবীর আলো দেখা হইব। নরিন, তুমি
তুমি আমার এত ভালোবাসো, আর আমি আমার ভালোবাসার মানুষরে থুইয়া এতদিন দূর প্রবাসে পড়ে আসছিলাম। আরে দূর প্রবাসে গেছিল তো আমাদের জন্য, পরিবারের সুখের জন্য। কিন্তু দেখো ওই দূর প্রবাসে যায় তুমি কষ্ট করলা, আবার দৃষ্টিশক্তিও হারায় আসলা। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি এগুলো নিয়ে একদম মন খারাপ করবে না, সবকিছু আগের মতো হয়ে যাবো, সবকিছু ঠিক হয়ে যাবো। তুমি দেখো সবকিছু আগের মতো হয়ে যাবে। চলো বাবার সাথে শেষ দেখাটা কইরা এই বাড়ি ছেড়ে চলে যাই। চলো আমার সাথে এসো। এই যে এদিকে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার এখানে বসে রয়েছেন, মন খারাপ নাকি? ও মা, পোলাটা দেশে ফিরে আইলো অন্ধ হইয়া, কি আর করুম, মন খারাপ করে বসে রয়েছি। কি তারিকুল ভাই এসে? চাচা কি কি নিয়ে এসে? চুপ করো, আমার পোলা কি না তোমার কখন রাখবো? আমার পোলা দেশে ফিরে আইছে, এটা যথেষ্ট। আমার পোলা এসে অন্ধ হইয়া, আর তোমরা আইছো তারিকুল কি নিয়ে আসছে, কোনো সুযোগ দরকার নাই। যাবেন দিকে আমার সয় সম্পত্তি আরো কি কি আছে বেইছে সবগুলো আরো দাও, আরো দাও। আর কি করবা? এই যে একটা জন্ম দিছো, এটা ভবিষ্যৎ নাই। আসো তুমি তোমার এই বুইরা বস্তিতে নিয়ে, বুইরা বয়সে ওই মরা বোর প্রেমের উতাল ধরছে। তুমি কি মনে করছো হ্যাঁ তোমার সংসার আমি কইরা খামু? এই কানা পোলা এই সংসারে রাইকে বুইরা করে কবর মধ্যে সাত উষ্টা দিয়ে চলে যাবো। আচ্ছা, তুমি এমন করছো কেন নাকি? পরাবতী একটা বোনে দাঁড়িয়ে রয়েছে, তুমি কি দেখো না? হসাসি আসলেই তো আমার সামনে চাচা আপনি এমন করতেছেন কে? ও মা গো, তোমার সামনে কিবা করব? হ্যাঁ তুই এত কথা কাজ কিন নিকে? আয় মা, এই মহিলারে দাওছে আমি ঘর থেকে দাওটা নিয়ে আহি। দাওতে কিবো? দাদা না কি হবো? তার একটা কোপ দেবো, কারণ তার ওই পাশার জিভটা নেল নেল করে বাইর করে দে। মাইসের কথার মধ্যে কথা কস। চাষ করে হ্যাঁ খাওনা মাইসের কথার মধ্যে কথা কওয়া রাখে না, উচিত শিক্ষা পাওয়া যায়। বুড়া সত্যি করে বুড়া শয়তান, তুমি পিছে যা কাটতে চোখে সিনেমাটা শুরুই করি নাই। এই রয়েছে সিনেমার ছোট্ট একটা ট্রেইলার, ট্রেইলার থেকে বানানো ওই বুড়া বানানো সিনেমাটা তুই কি করবি? হ্যাঁ তোরে দিছে আমি প্রেজেন্ট প্যাশন মারবার নিগে, আর তুই কি করতেছস? তোর ওই কানা পোলারে নিয়ে রাজনীতির গিট্টু দেখাইতেছ। বুড়া শয়তান, তুই মনে করিস আজকে যদি তোর পোলার বউ আর পোলার এই বাড়ি থেকে না খাস, তাহলে আমি 5 কেজি কেরাসিন এনে রাখছি না, ওই কেরাসিন গায়ে ঢেলে আমি আগুন ধরাই দিব। না না, তা করতে হবো না। শোনো, একটা কথা কই, এতদিন পর পোলাটা বিদেশ থেকে আইলো, এক টপ তো খাবার দেবো না? খাবার তো দেবই, যাও যাও বাজার থেকে যাই বুঝতে হলে একটা গরু রান্না নিয়ে হোগা, বড় একটা রুই মাছ নিয়ে হোগা। তোমার পোলার নিয়ে রান্না বেড়ে বাতাস করি কি মনে করছেন? চিত্রা ভালো একবারে কেরাসিন দিয়ে একবার আগুন ধরে তোর হুত্তা পুড়ে মারা। ঠিক আছে, লাগবো না। উঠকে গেছি এখন ক আর কোনদিন মাইছের দালালের মধ্যে লাগ গলা বার যাবি না? তুমি কেটে দিব না? গো সে আমার বলেছে আমি আর জীবনে কারিয়ে লাগ গলাম না। যা যা সরে দিছি। বুইড়া শয়তান, 2 মিনিটের মধ্যে যদি ওই কলের পাড়ের খালি বাসি কোনো পয় পরিষ্কার না দেই, মনে করছিস তোকে আজকে আমি পাতা কাটমু। আয় ঠিক আছে, ঠিক আছে, আমি এবারে গাড়ছে আমার এই অবস্থা, আর আমার পোলার বউ কখন যে কি হবো আল্লাহ জানে। আমি টিউবওয়েল পাড়ে যাই, খালা বাসন দেওয়া লাগে। সাবধানে দেখা আস্তে। আব্বা, বাবা, আব্বা আব্বা কই? আব্বা কি করতেছে জানো? কি করে আব্বা? থালা বাসন মাজতেছে। বাবা কি হয়েছে বাবা? কি কও তুমি? আব্বা থালা বাসন ধুতেছে মানে? আব্বা বাবা তোর একটা কথা কই,
তুই এনে থাকিস না, এনে থাকলে তো বলতে অত্যাচার করা হবো। বাবা রে, আমার অনুরোধ তুই থাকা, কষ্ট আমি করি, চলে গেলে কষ্ট আমি দেখতে পারো না বাবা। বৌমা হয় না তোমার যেদিকে চোখ যায় তোমরা চলে যাও, এবারে তোমরা থাকো না, চলে যাও। মা মা কেন আপা আপা ওরা মা? আমার ডাকছে কেন? চুপ থাকো তোমরা। বাবা রে, বাবা কানার আমার এত বলা মানে দিতে ও বুঝছি এই বুইড়া শয়তান এর না নির্জিত পোলার কাছে আমার সম্বন্ধে কোনো বিচার দিছে কি হইছে তোমার পোলা আমারে কি করব তুমি আমার সম্বন্ধে বিচার দিছো যে তুমি বিশ্বাস করো তোমার সম্বন্ধে আমি কিছুই কই নাই, তাই না বৌমা? হ হ মা, কিছুই কয় নাই। কইলাই বাকি ওই ওই বুইড়া শয়তান তোর ওই কানা পোলা আমারে কি করব বুইড়া শয়তানকে তোর কি আমারে কি কানার বাচ্চা কানা তুই না বলে সবকে রাস্তা ঠিকঠাক করে তোমার আটটা ঠিক দেখি তোর তোর কানা পোলা আমার হাত ধরছে কি করছ আজকে তোর বাসায় রাখমু আজকে তোর আমি শেষ করে গেলাম তুমি ছোট পোলাপান, আর ছোট পোলাপানেরা বড়দের সাথে কেমনে কথা বলতে হয় সেটা তুমি জানো না। তুমি কিন্তু ধৈর্যের বাঁধ ছাইরা যেতেছো। ঘুমা ঘুমা তোমা 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 আমি কি রে তার মানে তুই বিদেশ থেকে কানা ও নাটক করে আমার বাড়িতে সারা দিন তুই নাটক করলি, তুই মজা করিস পোলা। হ্যাঁ তুই যদি নাটক করে অভিনেতা হয়ে থাকস তোর মা হইছে নাটকের ডিরেক্টর। তুমি যদি ডিরেক্টর হয়ে থাকো সেই নাটকের রচয়িতা আমি, আর সেই নাটক শেষ করবো আজকে আমি। ছি মা ছি, তোমার আমি বিশ্বাস করতাম, নিজের অন্তরে জায়গা দিছিলাম মা আমি তোমারে। ওই দূর প্রবাসে থাকাকালীন আমি বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা শুনছি, কিন্তু বিশ্বাস করি নাই। আরে এই মা, তুমি যে এতটা টিচ এতটা অপদার্থ এটা আমি তো বিশ্বাসই করতে পারি নাই। কারো কথায় কান্না দিয়া তোমার এই আসল রূপ দেখার জন্য, আমার এই নিজের চোখে দেখার জন্য আজকে আমি এই বাড়িতে আসছি। অন্ধ ছাইজা অন্ধ নাটক করতেছি আমি তোমাদের সাথে, কিন্তু এইখানে আইসা আমি যা দেখতেছি সবই তো সত্য মা, একেবারে সবই তো সত্য। ও মা, ছোট্টবেলায় না আমার মাটা মইরা গেছে, আমার মায়ের আদর ভালোবাসা স্নেহ আমি কোনো কিছুই পাই নাই। যখন থেকে বুঝ হইছে তখন থেকে তো আমি তোমার মা মনে করছিলাম, আমার নিজের মা। তুমি আমার সাথে কেন এমন করলা, কেন এমন করলা তুমি আমার সাথে? এই যে ছোট্ট মেয়ে বিমু, আমার এই কোলে বিটে করে ওরা মানুষ করছি, আর সেই বিমু আমার সাথে তুই তুকারি করে, আমার বোর সাথে খারাপ আচরণ করে। দামা, এইটা তো আমি মাইনা নিতে পারবো না। আজ ওই দূর প্রবাসে কেন গেছি আমি? শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের সুখের জন্য, তোমাদের শান্তির জন্য। আমার এই পরিবারটা যেন সুখে শান্তিতে থাকতে পারে তার জন্য দূর প্রবাসে গেছি। আমার বোনটা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হইতে পারে তার জন্য দূর প্রবাসে গেছি। থাক বাবা থাক, আর কইস না। আজকে এই সন্তান তুই তোমার তো তুমি কি করতা? তুমি পারতা এই হত্যাগুলো করতে পারতা? তুমি পারতা না। শুনো, আজকে আমার ছেলে অন্ধ না, আমি বুঝে গেছি, আমার শক্তি আমার ফিরে আসছে। আজকে এই বাড়ি আমার, এই ঘর আমার, এই সন্তান আমার, সব কিছু তুমি এখন এই মুহূর্তে বাড়িতে বের হয়ে যাবে। তোমার মধ্যে স্ত্রী আমার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এই যে গো, তুমি এটা কি কইতেছ? তুমি তো জানোই আমার যখন এই বাড়িতে বউ করে আনছো আমি তখন থেকে যাবাই। মা ভাবসাব কিন্তু বেশি ভালো না, তুমি চাইতে যাও। মা তো ঠিকই কইছে, শরীর উত্তম। আম্মা, আপনি আমার উপর অনেক অত্যাচার করছেন, আমি তো পরের বাড়ির মেয়ে। যদি আপনার নিজের মেয়ে হইতাম তাহলে কি আমার সাথে এরকম করতে পারতেন? বৌমা, শাশুড়ি কি মা হবার পারে না?
তোমার নিজের মা মনে করে তুমি আমার মাফ করে দাও। বাবা বাবা আমি তোমার জন্য পায়ে ধরছি বাবা, আমি তো ছোট মানুষ, তুমি আমার মাফ করে দাও। আব্বা ওরা যখন অগ ভুল বুঝতে পারছে তাইলে তুমি মাফ করে দাও না। মা তো আমার গুরুজন, আমার মা আমারে থুয়ে কই যাব? মা কি কোনোদিন নিজের সন্তান থুয়ে দূরে যাইতে পারে? দেখ দেখ যাদের তুই এত অত্যাচার করছ, বাড়ি থেকে বের করে দিবি, সেই সন্তান তোর নিজের মা মনে করে ও বুক লাগলে রাখছে, আমার কইছে মা কোনে যাইব, আমি আমি কি তোমার তোরা পাই দেবি, তুমি আমার আর শরম দিও না। আমার একটা ভুল হয়ে গেছে, তুমি তো পারতাম আমার শাসন করার লিগে। আচ্ছা এত কান্নাকাটি করলে হইব? শফিক কাকা এদিকে আসেন। আইসা পড়ছি। বাইস্তা এই যে তোমার সম্পদ তুমি বুঝা নাও। মা এখানে লাগেজ ভর্তি সোনা গয়না আছে, আমার বুইনেরে ভাগ করে দাও, আর তোমার যতগুলা লাগে সব নিয়ে নাও। তোমার যদি মনে চায় আমার গৌরে কিছু দিও। সবই তুই তো বড় হইতেছিলে, তুই নয় আমার দেওরস। আমি সম্পর্কে ভাবি ওই দেখে তাই বলে আমাকে এমন মস্করা করে নেবো। আমার প্রায় এত সোনা গয়না নিয়ে আইছে, তুই যদি না দে আনতি তাহলে এই সংসারে এত বড় একটা ঝামেলা হয়ে যাইতো।